নমস্কার, জ্যোতিষীয় বাস্তুবিদ পুলক চক্রবর্তী অনেক দীর্ঘ সময়ের পর আপনাদের কাছে লাইভ অনুষ্ঠানে আমি হাজির হয়েছি। এই দীর্ঘ সময় টিভি অনুষ্ঠান তো অনেক দূরের কথা, আমি সবসময় কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি চেম্বার করে উঠতে পারিনি। এর বিভিন্ন কারণ ছিল, একাধিক কারণ। প্রাথমিক কারণ আপনারা জানেন যে দীর্ঘ বছর জ্যোতিষ চর্চায় যুক্ত এবং আমার জীবনের প্রথম উত্থানই হয়েছিল গুজরাট, বোম্বে ওইসব সাইডে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন জায়গায়, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, চেন্নাই, বিভিন্ন জায়গায় অসংখ্য ক্লায়েন্ট এবং ভালো ক্লায়েন্ট, আপনাদের মতনই ভালো ক্লায়েন্ট তারা, এবং পুরনো একটা সম্পর্ক। তো তাদের অনেক দাবি অনেক সময় পূরণ করতে হয় এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি বরাবরই দেখেছি যে বাইরে জ্যোতিষ করে একটা আলাদা শান্তি থাকে। এর অনেক কটা কারণ থাকে। যখন আপনি সঠিক বিচারের জন্য আসছেন, সঠিক প্রতিকার গ্রহণ করতে পারছেন, তার ফলে আপনার উপকারটাও হয় খুব সঠিক। তাতে শুধু যে আপনি উপকৃত হচ্ছেন তা না, যে জ্যোতিষ করে তার নিজেরও একটা শান্তি লাগে। কারণ দেখুন, এটা তো না যে আমরা এই প্রফেশনে আছি মানে শুধু আপনাকে বিচার করলাম, একটা প্রতিকার দিয়ে দিলাম, দুটো পয়সা রোজগার করলাম, পয়সাটাই জীবনের স্বপ্ন। যখন সবাই বলবে যে না পুলক চক্রবর্তী ভালো জ্যোতিষ করছে, যখন সে রেফারেন্সে বড় বড় ক্লায়েন্ট পাঠাবে যে না ওনার কাছে যাও কাজ হয়, আমি কাজ পেয়েছি, এটা নিজেরও একটা ভালো লাগে। তো এটা একটা ব্যাপার ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বয়সজনিত কারণে বাড়িতে বাবাটা বা বিভিন্ন জনা যে অসুস্থ, সেটার জন্য একটা সময় দিতে হতো। আর 3 নম্বর কারণ হচ্ছে যে এরও মাঝে আমি থেমে থাকিনি, যখনই সময় পেয়েছি বিভিন্ন জায়গায় গুরুদেবের স্থানে এবং বিভিন্ন জায়গায় অতীতে যেসব জায়গা থেকে আমার একাধিক জায়গা থেকে জ্যোতিষ শিক্ষা লাভ, সেই সব জায়গায় গিয়ে নিজের বিদ্যাটাকে আরেকটু ঝালিয়ে নেওয়া এবং আরেকটু শক্তি সঞ্চয় করা, যাতে আগামী দিনে আপনাদের সমস্ত বিষয়ে আরও বেটার রেজাল্ট দিতে পারি। এবং সেই বিষয়ে আমি অনেক কিছু করেও এনেছি, একে একে আমি আলোচনায় আসবো। তার আগে দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি রাইমা বিশ্বাস বলছি কলকাতা থেকে। কি বিশ্বাস? রাইমা? রাইমা? হ্যাঁ, রাইমা বিশ্বাস। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন। 28 জুলাই 1987। 28 জুলাই 1987। সময়? সময় সন্ধ্যে 6টা। জন্মস্থান? জন্মস্থান জন্মস্থানটা বলুন। জামশেদপুর। হ্যালো রাইমা, একটু অপেক্ষা করুন, আগে আমাকে মিলিয়ে নিতে দিন, আগে আমাকে নিজেকে বিচার করতে দিন, তারপর আমি আপনাকে বলছি। রাইমা 28 জুলাই 1987, মঙ্গলবার ছিল, সন্ধ্যা 6টায় জন্ম, জামশেদপুরে জন্ম, মকর লগ্ন, সিংহ রাশি। জানা ছিল আপনার? হ্যাঁ, জানা ছিল। শনি বৃশ্চিক রাশিতে বক্রী। দাঁড়ান, একটু ওয়েট করুন। শনি বৃশ্চিক রাশিতে বক্রী, 7th হাউসে মঙ্গল নিচস্থ, 8 লর্ড রবির সাথে এবং 5th 10th লর্ড শুক্রের সাথে। আচ্ছা, এবং 7th লর্ড 8 হাউসে আছে, শনি দ্বারা দৃষ্ট। আমি আসছি একে একে বিষয়ে। তার আগে আমাকে একটা জিনিস বলুন তো, যে আপনি যে জ্যোতিষ বিচারটা জানতে চাইছেন আমার কাছে, আপনি কতদিন দেখছেন আমার অনুষ্ঠান? আমার অনুষ্ঠান আমি অনেক আগে থেকেই দেখি। আচ্ছা। আমি এর আগে ট্রাইও করেছি, আচ্ছা, কোনদিন পাইনি, আজকে পেলাম। দেখুন, অ্যাস্ট্রোলজি মানুষ জানতে চায় কয়েকটা কারণে, কেউ শখে, কেউ সমস্যায়। তো একটা মানুষের জীবনে একাধিক সমস্যা থাকে, কোনো সমস্যাটা সে অলরেডি পার হয়ে এসছে, কোনো সমস্যাটা সে চলছে, কোনো সমস্যাটা আগামী দিনে আসতে পারে। আর জ্যোতিষকে বেদের চোখ বলা হয় এই কারণে যে জ্যোতিষ আপনার অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎকে পর্যবেক্ষণ বা সমীক্ষণ করে একটা আভাস আপনাকে দিতে পারে যে আগামী দিনে আপনার এই সমস্যা হতে পারে। সেটা যে হবেই তার কোনো মানে নেই, কারণ মহর্ষি যাজ্ঞবল্ক্য একটা কথা বলেছেন, যথা হেক্যন চক্র নরতস্য গতির্ভাবে তদ্দৎ পুরুষকানা বিনং দৈবং ন সিদ্ধতি। অর্থাৎ আমরা পুরুষাঘাত দ্বারা আমাদের ভাগ্যের গতিপথকে সবসময় বদলে দিতে পারি। তবু
এই 25 মিনিট অনুষ্ঠানে আমি যে 2, 3, 4টে কল অ্যাটেন্ড করব, এখানে ধরুন এত স্বল্প সময়ে একটা মানুষের দীর্ঘ কিছু ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। তবু আমি অল্পের মধ্যে যেটুকু আপনাকে বলবো যে আপনার চন্দ্র, মনের কারক গ্রহ চন্দ্র, অষ্টম স্থানে মারক স্থানে বসে শনি দ্বারা দৃষ্ট। এটা হচ্ছে আপনাকে মানসিক এবং শারীরিক দুটো দিক দিয়ে একটু চাপে রাখবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেহেতু চন্দ্র 7 লর্ড 8 হাউসে বসে আছে এবং সপ্তম স্থানে রাহুর দৃষ্টি আছে, সেখানে 8 লর্ড রবি বসে আছে, 10th লর্ড শুক্র বসে আছে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মঙ্গল সেখানে মাঙ্গলিক অর্থাৎ ভৌমদোষ করে নিচস্থ অবস্থা আছে। এটা সাংসারিক জীবনের বিরাট একটা অশান্তিকেও নির্দেশ করে। সুতরাং সেই বিষয়েও আপনাকে সাবধানে থাকতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সংসার ইচ্ছে অশান্তি আছে, আমি যেটা মনের ব্যাপার বলেন, শারীরিক ব্যাপার বলেন, সেটাও আছে। হ্যাঁ, মানসিক চাপ এটা আপনার জীবনের সঙ্গী, মানে একদম জন্ম থেকে সঙ্গী। যত বয়স বাড়বে মানসিক চাপ বাড়বে হ্যাঁ, বিষয় বিভিন্ন আছে। কারণে, কখনো শারীরিক, কখনো সাংসারিক। আর একটা জিনিস আমি আপনাকে বলছি, সাংসারিক অশান্তি কিন্তু চূড়ান্ত মাত্রায় যাবে। সুতরাং এইটাকে সাবধান থাকতে হবে। মানে দেখুন, রোগ হবে, মানুষ ওষুধ খাবে, ডাক্তারের কাছে যাবে, ওষুধ খাবে, কিন্তু শুধু এটাই কাম্য না যে আমি সারা জীবন ওষুধ খেয়ে আমার রোগটাকে কন্ট্রোলে রাখবো। তার সঙ্গে কিছু নিয়ম মানতে হয়। ধরুন আপনার জ্বর হয়েছে, ডাক্তার জ্বরের ওষুধ দিচ্ছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিচ্ছে, বা জ্বরের যেসব ওষুধ হয় সেসব আপনাকে দিচ্ছে, আপনি সেই ওষুধগুলো সেবন করছেন, সেগুলো জ্বর কমাচ্ছে, ঠিক কথা। কিন্তু তার সত্ত্বেও আপনাকে কিছু নিয়ম মানতে হয়, যে আমি জলে ভিজবো না, আমি গায়ে ঠান্ডা হাওয়া লাগাবো না, এই যে ইত্যাদি। বা পেটের প্রবলেম হয়েছে, আমি বাইরে আজে বাজে জিনিস খাবো না, এই যে জিনিসগুলো আপনাকে করতে হয়। তা এটা না যে আমি জ্যোতিষের কাছে গেলাম, জ্যোতিষের কাঁধে বন্দুক রেখে দিলাম, জ্যোতিষ আমাকে একটা তারাপীঠ কামাখ্যায় যাগযজ্ঞ করে দিল, বা একটা পাথর পরিয়ে দিল, আমার জীবনের সমস্ত সমস্যা চলে গেল, তা না। প্রতিকার অবশ্যই আপনাকে অনেক দূরে এগিয়ে দেবে। প্রতিকার আপনার সমস্যা সমাধান করে দেবে, কিন্তু তার সঙ্গে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। কারণ একটা জিনিস হচ্ছে যে এই যে আপনার মাঙ্গলিক, শুধু মাঙ্গলিক ছাড়াও একাধিক যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, যেটা সাংসারিক অশান্তির একটা বিরাট কারণ, এবং এটাই সবচেয়ে বড় আপনার মানসিক চাপের কারণ। সেটা আমার থেকে আপনি বেশি ভালো বুঝবেন। তো এই জায়গাটাকে দেখুন, একটা ব্যাপার হচ্ছে, হাতের 5টা আঙুল সমান হয় না, তা সংসারের 5টা মানুষ সমান হবে না। কিছুটা নিজেকেও অ্যাডজাস্ট করে চলতে হবে, ঠিক আছে? আর আপনার একটা সবচেয়ে বাজে দোষ হচ্ছে যে চট করে রেগে যাওয়া বা উত্তেজিত হওয়া, এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে, আচ্ছা, ঠিক আছে? তো এটা কি আমার যে সাংসারিক অশান্তি বা মানসিক ইচ্ছে, এটা কি কোনো রেমেডির মাধ্যমে সলভ হবে? আপনার কি মনে হয় যে গুরু আশীর্বাদে আমার হাত দিয়ে সলভ হবে? আপনি একটা কাজ করুন, একটা প্রবাল পড়ুন, আচ্ছা, একটা প্রবাল পড়ুন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। যে যা বলুক, আপনাকে কিচ্ছু পড়বেন না। একটা 12 থেকে 13টি প্রবাল রূপোয় বাঁধিয়ে মঙ্গলবার ডান হাতের অনামিকায় ধারণ করুন। যদি আপনার মনে হয় যে আপনার শারীরিক সমস্যা মিটছে, যদি আপনার মনে হয় যে আপনার সাংসারিক অশান্তি বন্ধ হচ্ছে, তখন আপনি আসুন, যে আপনার জীবনে আর কি কি বিষয়ে উন্নতি করতে হবে বা কি ভবিষ্যৎবাণী করতে হবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, ঠিক আছে? আমার অনেক আগে একটা বেগুনি রঙের পাথর পড়া ছিল, সেটা আমি খুলেও দিয়েছি। না, পড়বেন না। ওতে কি হবে, ওতে শারীরিক সমস্যা এবং সাংসারিক সমস্যা আরো বাড়বে, মানসিক চাপ আরো বাড়বে। আপনি লক্ষ্য করে দেখুন, বেগুনি রঙের পাথর সম্ভবত নীলা বা এমেথিস্ট কিছু একটা হবে। আপনি যখনই পড়েছেন তখনই দেখবেন যে আপনার শারীরিক সমস্যাটা বেড়েছে এবং হ্যাঁ, মানসিক চাপ হ্যাঁ, বেড়েছে, পরে ঠিক আছে? আমি খুলে দিয়েছি। হ্যাঁ, পড়বেন না। ভালো থাকুন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, আমার কি সেকেন্ড ম্যারেজ যোগ আছে? দেখুন, সেটা ডিপেন্ড করছে নিজের ওপর। আমি ছকে সেরকম পাইনি সেকেন্ড ম্যারেজের যোগ। সেকেন্ড ম্যারেজের দরকার কি আছে? একটা ব্যাপার হচ্ছে, যদি আপনার জন্মকুণ্ডলিতে সমস্যা থাকে, আপনি যদি মনে করেন যে এই ক্ষেত্র থেকে বেরিয়ে গিয়ে নতুন ক্ষেত্রে গিয়ে আমি শান্তিতে থাকবো, তা না। সেখানে একই সমস্যা আপনাকে ভুগতে হবে। এবং এই যে 2 বছর 4 বছর 2 বছর 4 বছর করে মানুষের জীবনে হবে, তারপর একটা টাইমে আপনি দেখবেন একদম আপনি বয়সের শেষ সীমান্তে এসে হাজির হয়েছেন, শান্তি কখনো খুঁজে পাননি। বরঞ্চ যেখানে আছেন, যেটা নিয়ে আছেন, সেটাকে নিয়েই ভালো থাকার চেষ্টা করুন। আমি আমার তরফ থেকে একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আপনাকে যথাসাধ্য পথ দেখানোর চেষ্টা করলাম, বাকিটা নিজের ওপর, ঠিক আছে? আমি আপনার চেম্বারে একবার যাওয়ার যোগাযোগ করবো। দেখুন, কোনোদিনই হবে না, আপনাকে আমি বললাম। যদি কারো বিশ্বাস থাকে, আপনাকে যেটুকু বললাম, আপনার যদি মনে হয় যে না, আমাকে কোনো অসৎ, মানে টিভিতে বলছে উনি কোনো ফিস পেলেন না, উনি হয়তো অসৎ উপদেশ দিচ্ছেন, এটা যদি মনে হয় সেটা আলাদা ব্যাপার। আমি আপনাকে পথ দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে? আর আপনি যদি এইটুকু না শুনতে পারেন, আপনি চেম্বারে এসেও কিচ্ছু হবে না, আপনাকে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার একটু ডিটেলস জানা দরকার কিছু বিষয়, এই কারণে আমি ঠিক আছে, আসবেন আসবেন, ভালো থাকুন। একটা বিষয় হচ্ছে যে সমস্যা, মানুষ মনে করে যে আমি একটা সমস্যায় ভুগছি, আমার বোধহয় এই বাড়িটা চেঞ্জ করে চলে গেলে অন্য জায়গায় ভালো হবে,
আমার বোধহয় এই জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেলে ভালো থাকবে, আমার বোধহয় এই কর্মটা চেঞ্জ করে অন্য জায়গায় কর্ম করলে ভালো থাকবে, আমার বোধহয় এই লাইফ পার্টনারকে ছেড়ে দিয়ে অমুক জায়গায় গেলে পরে ভালো থাকবে। কিন্তু ভুল ধারণা একদম। কারণ সমস্যাটা তৈরি হচ্ছে কেন? আমি প্রত্যেককে জোর দিই যে জন্মকুণ্ডলী বিচারের সঙ্গে সঙ্গে বাস্তু বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুধু জন্মকুণ্ডলীটাই সব না, আমরা যে জায়গায় বসবাস করছি, আমরা যে জায়গায় কর্ম করছি, আমরা যে জায়গায় পড়াশোনা করছি, আমরা যে জায়গায় উপার্জন করছি, প্রত্যেকটা অনুপরমাণুর একটা পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট সবসময় আমাদের উপর একটা বর্ষাচ্ছে। তো সেইটা আমরা আমাদের জন্মকুণ্ডলীর সাপেক্ষে, তার পাওয়ারের সাপেক্ষে কতটাকে গ্রহণ করতে পারছি, কতটা ছাড়তে পারছি, এই বিভিন্ন কিছু অ্যাডজাস্টমেন্টের উপর ডিপেন্ড করে যে আমরা জীবনে কতটা ভালো থাকবো, কতটা খারাপ থাকবো। কিন্তু মনে রাখবেন যে এই বাস্তু বলুন, ফেংশুই বলুন, অমুক তত্ত্ব বলুন, তমুক তত্ত্ব বলুন, সমস্ত বিচারগুলো কিন্তু স্বপ্ন বিচার, কাক বিচার, অমুক বিচার, তমুক বিচার, শাকুন বিচার, প্রত্যেকটা মূল জ্যোতিষশাস্ত্রের অংশ। এবং আপনি যদি এর উপর পড়াশোনা করে থাকেন এবং এর ডিটেলসে যান, একটা জায়গায় গিয়ে দেখবেন কোনোটাই রাশি বা গ্রহ বা নক্ষত্রকে বাদ দিয়ে কিছু না। একটা সাধারণ উদাহরণ আপনাকে আমি যদি বুঝিয়ে দিই, তাহলে দেখুন যে আপনি বলছেন যে একজন আমাকে বলেছে যে আমার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটা টয়লেট আছে বা একটা সেপটিক ট্যাঙ্ক আছে, যার জন্য আমার শারীরিক অশান্তি, যার জন্য আমার ছেলেপিলে হচ্ছে না, বা ছেলেপিলে হয়েছিল তো সেই রোগগ্রস্ত, বা ছেলেপিলে উচ্চনে যাচ্ছে, বা আমার টাকা পয়সা থাকছে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অভিযোগ একজন জ্যোতিষ বা বাস্তুবিদের কাছে আপনি আনছেন। কিন্তু একটা জায়গা তো আপনি বলছেন যে এটা ঈশান কোণে টয়লেট করতে নেই, বা সেপটিক ট্যাঙ্ক করতে নেই, বা ওখানে কিচেন করতে নেই, এই ইত্যাদি যে আপনি বিভিন্ন কথা বলছেন। কিন্তু এর কারণটা কি? কারণ সেই ঈশান কোণটা হচ্ছে বৃহস্পতির দিক। বৃহস্পতি হচ্ছে আমাদের সন্তান সুখ, বৃহস্পতি হচ্ছে আমাদের অর্থ সুখ, বৃহস্পতি হচ্ছে আমাদের শারীরিক সুখ, বৃহস্পতি হচ্ছে আমাদের সাংসারিক সুখ, বৃহস্পতি হচ্ছে অর্থনীতির কারণ, এই বিভিন্ন বিষয়টা। তাহলে ঘুরে ফিরে সেই জ্যোতিষে আসতে হচ্ছে। সুতরাং এটা না যে আমি এই ক্ষেত্রটা থেকে বেরিয়ে গেলে পরে আমার আজকে কলকাতায় আমি খুব অশান্তিতে আছি, আমি বোধহয় দিল্লিতে চলে গেলে খুব ভালো থাকবো, তা না। অশান্তিটা এই টাইমে, এই পার্টিকুলার দশা অন্তর্দশা, এই পার্টিকুলার গোচর, গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থানের ফলে যে আমার মধ্যে সৃষ্টি হয়েছে, সেটা দিল্লিতে চলে গেলেও সেই গ্রহের অবস্থান, সেই নক্ষত্রের অবস্থান, সেই দশা, সেই গোচর একই রকম থাকবে। সুতরাং পালিয়ে গিয়ে লাভ নেই, যেখানে আছি সেইখান থেকেই মোকাবেলা করতে হবে। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি তপন রায় বলছি। তপন? হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। স্যার একটু আমার সম্বন্ধে জানতে প্রথমে বলি, মানে আমার হয়তো আপনি এতজন দেখেন এর জন্য হয়তো চিনতে পারছেন না, আমি আমার বোনের বিয়ের জন্য আপনার কাছে গিয়েছিলাম বছর 3 আগে। 3 বছর আগে? হ্যাঁ, বোনের বিয়ে স্যার আপনি যেরকম বলেছিলেন সেরকম প্রায় বছর 3 মনে হচ্ছে স্যার। খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, খুব ভালো আছে, খুব মানে খুব সুখী আছে স্যার। আরো ভালো থাকুক। মানে আমি মানে বহু জায়গায় দেখেছিলাম, যা করেছেন ঈশ্বর করেছেন, যা করেছেন গুরুদেব করেছেন, আমি একটা উপলক্ষ মাত্র, ঠিক আছে? হ্যাঁ, আমি হয়তো ক্যালকুলেশন করেছি বা আমি প্রতিকারটা বলে দিয়েছি, যা করেছেন ঈশ্বর করেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আরো যেন ভালো থাকে। মানে অনেক সম্বন্ধ দেখা হয়েছে, অনেক হয়েছে, কোনো জায়গায় কোনো কিছুই হচ্ছিল না। তারপর আমি অনেক জায়গায় মানে দেখিয়েছি, পয়সা মোটামুটি ভালো হয়ে গেছে। আপনি আপনার কাছে যাওয়ার পরে যেভাবে আমি আমার পরের বিয়েটা দিতে পেরেছি, আশা করি হয়তো হয়তো এই জীবনে হয়তো হতো না আপনার কাছে না গেলে হয়তো। বেশ ভালো, আরো ভালো হোক। বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। এটা হচ্ছে 1989, 1989, 6 এপ্রিল। 6 এপ্রিল 1989। সময়? সময় হচ্ছে দুপুর 12টা 35। জন্মস্থান? স্যার কলকাতা স্যার। তপন, 6 এপ্রিল 1989, বৃহস্পতিবার, দুপুর 12টা 35, কলকাতায় জন্ম, কর্কট লগ্ন, মীন রাশি। জানতেন? না স্যার, মানে আমি কোনো সময় না এই এর মধ্যে করিনি। আচ্ছা, একটু অপেক্ষা করুন, একটু আগে। তপন 18 নভেম্বর 2024, মনে থাকবে ডেটটা?
18ই নভেম্বর 2024, খুব সাবধান। আচ্ছা স্যার। 18ই নভেম্বর 2024 পর্যন্ত খুব সাবধান। আপনি আপনার বোনের ব্যাপারে আপনারা দেখেইছেন আমাকে, গুরু আশীর্বাদে আপনারা ফল পেয়েছেন। সুতরাং আমার কন্ট্যাক্ট নাম্বারও আপনাদের কাছে আছে, ভবিষ্যতেও যোগাযোগ করতে পারবেন, সেটা পরে অবশ্যই ব্যাপার। স্যার, মানে কি বলুন তো, মানে সবসময় তো হয়ে ওঠে না। আমি অবশ্যই। দেখুন, অ্যাসিস্ট্যান্ট ধরে ওটা। হ্যাঁ, আমার ধরার সময় নেই, আমি এখন কলকাতাতেই বেশি চেম্বার করতে পারছি না, মাসে 2 দিন বসছি। হ্যাঁ। দেখুন, আপনাদেরও দেখতে হবে, আবার বাইরে যারা আমার পুরনো ক্লায়েন্ট তাদেরকেও দেখতে হবে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রত্যেকে তার লাইফের একটা স্যাটিসফ্যাকশন খোঁজে। আপনি ধরুন ব্যবসা করছেন, স্যাটিসফ্যাকশন খুঁজছেন, আপনার বোনের বিয়ে হচ্ছে না, সেটা বিয়ে দিয়ে আপনি একটা স্যাটিসফাইড হয়েছেন। একদম। এই যে প্রত্যেকটা ব্যাপার থাকে, তা এইটা না যে শুধু পয়সা রোজগার, আমরাও যে একজন গুরু আশীর্বাদে ভালো অ্যাস্ট্রোলজার হওয়ার চেষ্টা করি, আমরাও স্যাটিসফ্যাকশন খুঁজি যে মানুষ উপকার পাক। এখানে কি হয়, অনেক সময় মানুষ 15,000 টাকার প্রতিকার করতে গিয়ে 15 বার ভাবে, তারপর হচ্ছে তার একাধিক খারাপ প্রারব্ধকে অতিক্রম করে আজকে আম গাছ লাগিয়ে কালকে আম খেতে থাকবে। এই জিনিসগুলো থাকে। অবশ্য ভালো ক্লায়েন্ট অনেক আছে, কিন্তু বাইরে আমি দেখেছি এই মানসিকতাটা একটা অন্য মাত্রায় কাজ করে। বাইরে কিন্তু জ্যোতিষ বা বাস্তু সম্বন্ধে অনেক সচেতন, তারা সঠিক বিচার করায়, তারা সঠিক প্রতিকার করতে পারে, তারা সঠিক ফল পায়। তার ফলে শুধু যে তারা ভালো থাকে তা না, আমাদেরও ভালো লাগে, এই যে বিষয়টা থাকে। তো সেই ব্যাপারে দেখুন, আপনার সঙ্গে যোগাযোগ থাকবে, আপনি আমার বুকিং নাম্বারে কল করে চেম্বারে আসতে পারবেন। একটা মানুষের জীবনে পড়ালেখা একটু কম হলে কোনো অসুবিধা হয় না, একটা মানুষের জীবনে অর্থ একটু কম হলে সে মরে যায় না, একটা মানুষ মোটামুটি সাংসারিক দিক দিয়ে ভালো থাকে, সব ঠিক আছে, কিন্তু সেই মানুষটার যদি শরীর, একটা মানুষের জানবেন যদি শরীর, তারপরে মানসিক, তারপরে সাংসারিক, এই 3টে দিক ঠিক থাকে, তার সব ঠিক আছে। একটা মানুষ সারাদিনে 1 কোটি টাকা রোজগার করে ঘরে যাচ্ছে, কিন্তু শান্তি নেই, থানায় ছুটছে, একবার ওয়াইফের সঙ্গে অশান্তি, তার সঙ্গে ভাই ভাই সম্পত্তি নিয়ে অশান্তি, একবার থানায় ছুটছে, বা গিয়ে দেখছে বাড়িতে কেউ রোগগ্রস্ত, ইত্যাদি একাধিক বিষয়গুলো থাকে। আবার কেউ দেখবেন সারাদিনে খুব কষ্ট করে 100 টাকা রোজগার করছে, কিন্তু বাড়িতে গিয়ে সে তার পরিবারকে নিয়ে খুব শান্তিতে আছে। প্রত্যেকটা মানুষ সুখ শান্তিকে খুঁজছে, কিন্তু সুখ শান্তি এমন একটা জিনিস, সুখ সবসময় মানুষের থেকে 2 হাত দূরে অবস্থান করে। আপনি আজকে প্রতিদিন 100 টাকা রোজগার করছেন, আপনি মনে করছেন না জীবনে আমি আর একটু সুখী হতে চাই, আপনি খুব লেবার দিচ্ছেন এবং জীবনটাকে ভুলতে থেকেছেন। পরের দিন থেকে 1000 টাকা রোজগার করছেন, আপনি অনেক উন্নতি করলেন, কিন্তু না, আরেকটু ভালো হতে হবে, ওর থেকে ভালো হতে হবে, তার থেকে ভালো হতে হবে। এই যে কম্পিটিশন চলে আসছে, যখন আমরা গাড়ি চালাই, যখন অন্য গাড়ির সঙ্গে রেস্ট করি, তখন কি হয়, অ্যাক্সিডেন্ট প্রবণতাটা বেড়ে যায়। এইভাবে করতে করতে আমরা আমাদের মূল জীবনের সুখ বা শান্তি থেকে হারিয়ে যাই। কিন্তু আমরা এটা মনে রাখি না যে এইভাবেই তৈরি হয়েছে যে সুখ সবসময় আমাদের 2 হাত দূরেই অবস্থান করবে। অর্থাৎ আজকে আপনি 100 টাকা রোজগার করছেন, কালকে আপনি 1 কোটি টাকা রোজগার করলেও সুখ আপনার থেকে 2 হাত দূরেই থাকবে। কাজে একটা জায়গায় গিয়ে বলতে হয় এনাফ, যথেষ্ট, অনেক দূর এসেছি। সাইকেল চালিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, কলকাতা থেকে পার হয়ে গেলেন দিল্লি থেকে পার হয়ে গেলেন আমেরিকা, মানে শেষ আপনার নেই, জীবনে শান্তি কোনোদিন আসবে না। একটা জায়গায় গিয়ে আপনাকে বলতে হবে না অনেক দূর এসেছি, তবে আপনি আপনার জীবনটাকে দেখতে পাবেন। তার ব্যাপারটা হচ্ছে মানুষ সব অবস্থায় ভালো থাকে, কিন্তু আপনার এই যে অষ্টমে রাহু অবস্থান করছে এখন, মানে জন্মকুণ্ডলিতে অষ্টমে রাহু অবস্থান করছে, এবং এই যে রাহুর অন্তর্দশাটা আপনি যাচ্ছেন, এবং এই মুহূর্তে গোচরে রাহু আর শনির যা অবস্থান, 2024-এর 18ই নভেম্বর পর্যন্ত আপনার শারীরিক বিরাট চোট আঘাত আসতে পারে, অ্যাক্সিডেন্ট প্রবণতা আসতে পারে। আচ্ছা। কারণ প্রথমে বলেছি যে জ্যোতিষ, ভাগ্য এবং চেষ্টা। আপনি যদি সতর্ক হয়ে যান, গাড়ি ঘোড়া সাবধানে চালান, বা সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করেন, এটা আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, টাকা পয়সা লুট বা ছিনতাই যাতে না হয়, সেই সব ব্যাপারেও খুব কিন্তু সাবধানে থাকবেন, ঠিক আছে? আর অযথা ঝামেলা অশান্তি থেকে আপনি বেরিয়ে চলে আসার চেষ্টা করবেন। এইটা হচ্ছে ফার্স্ট সতর্কবাণী আপনার জন্য। এবং এরপরে যেটা আমি আসি, যে কি করেন আপনি? ব্যবসা? হ্যাঁ স্যার, ব্যবসা করি। ব্যবসা করেন? কিসের ব্যবসা করেন? স্যার স্টিলে। হ্যাঁ, স্টিল। আচ্ছা, ঠিক আছে। আপনি নভেম্বর পর্যন্ত হচ্ছে ফার্স্ট হচ্ছে খুব সাবধানে থাকুন, তারপরে আপনি আসুন, আপনাকে আমি উন্নতির চূড়ান্ত রাস্তাটা দেখে আমি দেব। স্যার আপনার সাথে রিসেন্টলি স্যার আমি দেখা করবো, মানে দেখা করতেই চাই, আপনার সাথে একটু কথা বলা দরকার ছিল, আপনি বললেন।
না না আপনার সাথে হ্যাঁ, দেখা আগে করবো। আপনি আসুন। না না, এটার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি শুনুন। আপনাকে আমি বলি, মানে আপনার নাম গোত্র দিয়ে কাউকে দিয়ে একটু গায়ত্রী সংকল্প আপনার নামে করে নিন, এটা একটা ব্যাপার। আর আপনি একটা মুক্ত ধারণ করুন, একটা মুক্ত, আচ্ছা একটা মুক্ত, একটা 13 থেকে 14টি মুক্ত রূপে বাঁধিয়ে সোমবার ডান হাতে তর্জনীতে ধারণ করুন। এতে কি হবে, সমস্যাগুলো আপনার সামনে আসবে। কারণ দেখুন, জন্মকুণ্ডলী তো সেগুলো তো আছে, আপনি তো সেগুলো নিয়ে জন্মেছেন, সেই সমস্যাগুলো আপনার সামনে আসবে। আসবে না তা না, হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে বা টাকা পয়সা লুট ছিনতাইয়ের সম্ভাবনা আসতে পারে, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে আপনি বেঁচে যাবেন। আচ্ছা তারপর আপনি নভেম্বরটা পার করে আমার কাছে আসুন, আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেবো। এটা মনে রাখবেন, এটা দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। অন্য জ্যোতিষ বাস্তুতন্ত্র যেখানে দেয়ালে পিঠ থেকে যায়, যেখানে শেষ, সেইখান থেকে এটা শুরু হয়, মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে দাদা আপনি তো টিভিতে বলেছেন, আমি এলাম আপনার চেম্বারে, আমাকে কালকে তো পৌঁছে দিন। আপনার প্রারব্ধগুলোকে চিন্তা করে দেখুন। ফার্স্ট হচ্ছে, আমি ফার্স্ট আপনাকে একটা সতর্কবাণী করলাম, কারণ হচ্ছে আপনি আমার পুরনো ক্লায়েন্ট, আপনার বোনের ব্যাপারে এসছেন। এটা না যে আপনি আমার শত্রু। আপনি আজকে আমার প্রশংসা করছেন যে আমার কাছে দেখিয়ে গুরু আশীর্বাদে আপনার বোনের বিয়ে ভালোভাবে হয়েছে। কাজেই আগামী দিন যদি আপনার ভালো হয়, আপনি তো আরো 5 জন লোককে বলবেন। কিন্তু ফার্স্ট হচ্ছে দেখুন, সেটা বক্তব্য না, উন্নতি তো আমি করেই দেবই আপনাকে, কিন্তু তার আগে আপনি ভালো থাকুন। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকুন। এই মুহূর্তে কলকাতা বা পশ্চিমবঙ্গে আমি খুব বেশি সময় দিতে পারছি না বাইরের কারণে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বাড়িতে অনেক গুরুজন ব্যক্তি এবং আমার বাবাও দীর্ঘদিন ধরে শারীরিক ব্যাপারে ভোগেন, এটা আপনারা জানেন, সেসব কারণে। আর 3 নম্বর কারণ হচ্ছে এই সময়গুলোতে যে আমি বিরতি একটা নিয়েছি, এই টাইমে আমি চুপ করে বসে নেই। পাণ্ডবরা যেমনি বনবাস বা অজ্ঞাতবাসে গেলে পরে নিজেদের অস্ত্রগুলোকে শ্রীকৃষ্ণের পরামর্শে আরও শান দিয়ে নিত, আরও নিজেদের শক্তি সঞ্চয় করত, আমি ঠিক তেমনি আমার চলার পথে আমার শ্রদ্ধেয়জনদের কাছ থেকে আরও সেইভাবে নিজের জ্যোতিষের শক্তিটাকে সঞ্চয় করছি, যাতে আগামী দিনে আমি আপনাদের আরও অনেক ভালো রেজাল্ট দিতে পারি। হ্যালো, কে আছেন? নমস্কার, হ্যাঁ, কি নাম? আমি বর্তমান থেকে বলছিলাম। কি নাম বলুন আগে, প্রদীপ সময়। হালদার। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। এটা হলো 25শে জুন 25শে জুন 1975। 1975। হ্যাঁ, সময়? সময় হলো সকাল 7টা। সকাল 7টা। হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান বর্তমান। সকাল 7টা না সন্ধ্যে 7টা? সকাল 7টা, 7 AM। আচ্ছা, AM, ঠিক আছে। ধরুন, কর্কট লগ্ন, ধনু রাশি। আসলে আমাদের হাতে বেশি সময় নেই। একটা জিনিস বলবো, মাথাটাকে স্থির করুন, ঠিক আছে? মাথাটাকে স্থির করুন। আপনি অনেক ঝামেলা অশান্তিতে জড়িয়ে আছেন। হ্যাঁ, জড়িয়ে আছি তো। হ্যাঁ, অনেক ঝামেলা অশান্তিতে জড়িয়ে আছেন। এর মূল কারণ হচ্ছে যে আপনি নিজে ঠিক হন, সব ঠিক হয়ে যাবে। আপনার মাথা খুব অস্থির, খুব বিষয়ে অনেক অ্যাডভান্স চিন্তা করেন, এটাই হচ্ছে যাচ্ছে আপনার একটা অশান্তির কারণ, ঠিক আছে? আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, শারীরিক ব্যাপারে খুব সাবধান থাকুন, বিশেষ করে চোখ এবং হার্টের ব্যাপারে, ঠিক আছে? চোখ এবং হার্টের ব্যাপারে আপনি খুব বেশি সাবধান থাকুন। আর ভুল চিকিৎসার যোগও থাকতে পারে। আপনিও একটা কাজ করুন, আপনি একটা 10 থেকে 12 রতি মুক্ত সোমবার ডান হাতে তর্জনীতে ধারণ করুন, ভালো থাকবেন, ঠিক আছে? হুম। তো এই টাইমে আমি বিভিন্ন জায়গা থেকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির বিভিন্ন যে কৌশল, সেইগুলোকে আরও শান দিয়ে নিয়ে এসেছি, যাতে এবং কিছু টোটকা যেগুলো আমি আমার যারা ভালো ক্লায়েন্ট তাদের হাতে পৌঁছে দেবো, যাতে তারা শারীরিক, লেখাপড়া, কারণ এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ লেখাপড়া। তারপর হচ্ছে অনেকের বিবাহ ব্যাপারে বিভিন্ন সমস্যা, বিবাহ হচ্ছে না, বিবাহিত জীবনে অশান্তি, কর্ম অনেক পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সেই যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না, মানে সেই জায়গায় কর্মে সে উন্নতি করতে পারছে না, বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে আছে, অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করতে পারছে না, অর্থ বেরিয়ে যাচ্ছে, শারীরিক প্রবলেম, মামলা মোকদ্দমায় জর্জরিত, সেই জায়গা থেকে যাতে তারা ভালো থাকে, সেই মানে টোটকাগুলো তাদের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস আমি শুরু করেছি। ভালো থাকুন।